মনিয়াপা, আগামীকাল উত্তর ঢাকায় মেয়র নির্বাচন রয়েছে, আরো 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন চলছে, কয়েকদিন পরে ডাকসুর নির্বাচন রয়েছে। এই সবগুলি বিষয় আপনি আসলে কিভাবে দেখছেন? নির্বাচন এবং ডাকসু নির্বাচনে ছাত্রদল অংশ নিচ্ছে ধন্যবাদ অবশ্য। আপনাকে। জি, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনি কিন্তু প্রথমে একটা কথা বলেছেন, শব্দটা এমন, বিশ্বাস অবিশ্বাসের রাজনীতি। আসলে সেইখান থেকে কি আমরা আদৌ উঠতে পেরেছি? দেখেন, আগামীকাল সকালবেলা রাত ভোর হওয়ার পরে একটা নির্বাচন। আমি ঢাকা শহর উত্তরে মেয়র প্রার্থীকে তেমন কোনো নির্বাচনী প্রচারণা এরকম দেখিও নি। আমার মনে হয় না আপনারা খুব একটা দেখেছেন বলে। কমিশনার নির্বাচনে কমিশনাররা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা থাকবেই। কিন্তু একটা নির্বাচন কেউ বুঝলোই না, টেরই পেল না, এত বড় একটা সিটির নির্বাচন। সো এখান থেকেই বোঝা যায়। এবং গত 2 মাস আগে যে নির্বাচনটা হয়ে গেল, নির্বাচন হয় আগের দিন রাতে। আমার তো ধারণা আজকে রাতে বোধহয় ভোট গ্রহণ হয়ে যাচ্ছে, আমি জানি না এটা, যেহেতু আমাদের প্রার্থীও নাই, কেউই নেই, আমাদের ওই টেন্ডেন্সিটাও কাজ করে না। তো এই যে 2 মাস আগের আমি জাতীয় নির্বাচনের কথা বলছি, আমরা যখন নির্বাচনে আসলাম, গতবার আপনারা বলেছেন মনিয়াপা আপনারা ভুল করেছেন, অনেক ভুল করেছেন। এবার যখন আমরা আসলাম, প্রথমে আমাদের কোনো দফাই তারা মানলেন না। আমাদের সঙ্গে বসলেন, সম্পর্কটা এমন যে দাওয়াত খাওয়ানোর জন্য এক কাপ চা, কী খাবেন লিস্ট দেন। আমরা 7টা দফা দিয়েছিলাম, একটাও তারা মানেননি। এবং আমাদের ক্যান্ডিডেটদেরকে ইলেকশনের আগে পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক দেশে বোধহয় অ্যারেস্ট করা হয় না। ডজন ডজন ক্যান্ডিডেট আমাদের জেলখানায় ছিল। তারা কিন্তু এত বেশি খারাপ কাজ করে নাই যে নির্বাচন চলাকালীন তারা 1 মাস 1.5 মাসের জন্য তারা জামিন পেতে পারে না, আমার মনে হয় না। এবং আমরা তখন দেখলাম, যখন 24 তারিখের পরে যখন সেনাবাহিনী পর্যন্ত নামলো, তখন আমরা যখন দেখলাম যে সেই দিন থেকে আরও কুপাকুপি শুরু হলো, গুলি বিনিময় শুরু হলো। এবং এক পর্যায়ে আমাদের সরকারি দলের মুন্না ভাইয়েরা আগের দিন রাতে সব সিলমের, আমি জানি না মুন্না ভাই তার ভোটটা নিজে দিতে পেরেছিলেন কিনা, কারণ প্রত্যেকেই অনেক ক্যান্ডিডেটই যে দেখেছেন তার ভোট অটো হারে হয়ে গিয়েছে। তো এই অটো ভোট হওয়ায় সেখানে বিশ্বাস অবিশ্বাস এখন নাই। এখন এটাই বিশ্বাস করতে হবে যে এই দেশে একটা সরকার আছে যে গণতন্ত্রের বুলি আওড়ায়, কিন্তু তারা গণতন্ত্র মোটেও বিশ্বাস করে না। তারা গণতন্ত্রকে হত্যা করার জন্য যে যে প্রক্রিয়া আছে সব কিছুই তারা ইউজ করে। এবং সেটা ইউজ করতে গিয়ে তারা একচেটিয়া, তারা নিজেরা স্বপ্নে কল্পনাও বিশ্বাস করতে পারে নাই যে তারা একাই সব নিয়ে নিবে। এই নিতে গিয়ে তারা বুঝতেই পারে নাই যে একটা প্রশাসনিক কুতে কি হতে পারে, ওকে, কোথায় যেতে পারে। মনিয়াপা, আপনাকে ধন্যবাদ। ডক্টর হাবিব মিল্লাত মুন্না আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। অধ্যাপক মিল্লাত মুন্না, আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে আগামীকাল একটি নির্বাচন হতে যাচ্ছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, কয়েকদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনগুলি নিয়ে কি ধারণা? মনিয়াপা জাতীয় নির্বাচনের প্রেক্ষিত ধরে এটি বললেন, আপনি যদি এই প্রসঙ্গে একটু মন্তব্য করেন খুব দ্রুত, তাহলে আমরা পরের প্রসঙ্গে যেতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আমি আসলে মনিয়াপার শেষ কথাগুলো শুনতে পেরেছি। তো আসলে আমার হাতের দাগটা মুছে গেছে, না হলে দেখাতে পারতাম আমি ভোটটা দিয়েছি। সঠিক সময় গেলে ভোটটা দেয়া যায়। আর যদি কেউ ভোট দিতে যেতে ভয় পেয়ে কিংবা জনগণ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যেহেতু তারা জনগণের কাছে যায় না, যদি ক্যান্ডিডেটরা ভোট কেন্দ্রে না যায়, তাদের কর্মীরা কখনোই সাহস পাবে না ভোট কেন্দ্রে যেতে। এটাই স্বাভাবিক। তো আপনারা বলেছেন যে এটা অটো ভোট। আসলে যারা কে ভোট দিতে গেছেন এবং সত্যিকার অর্থে ভোট দিতে গেছে, কোনো ক্যান্ডিডেট এ পর্যন্ত বলতে পেরেছে কি না যে আমার ভোটটি আমি দিতে পারিনি কেন্দ্রে যে। এখন বাসা থেকে বসে যদি কেউ সাংবাদিক সম্মেলন করে, তাহলে আসলে আমাদের কিছু করার নেই। সত্যিকার অর্থে তারা আশা করেছিল 2001 সনে যা ঘটেছিল সেই ধরনের ঘটনার মতো, যে 2001 সনে আর্মিরা তাদেরকে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। এই জন্য বারবার কিন্তু বলেছে 24 তারিখের পরে আমরা আসল খেলা খেলবো। কিন্তু জনগণ যে খেলা খেলে ফেলেছে এইটা তারা আসলে বুঝতে পারে নাই। আর গণতন্ত্রের কথা যদি বলে থাকি, যে গণতন্ত্রের কথা উনি বলছিলেন, আসলে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলতে হলে গণতান্ত্রিক দল হতে হবে। গণতান্ত্রিক দল হতে হবে সেই দলকে যারা কোনোদিন ভোট ছাড়া কোনোদিন ক্ষমতায় যায় না। আগামীকালের নির্বাচনটা নিয়ে যদি বলেন। ও আচ্ছা, আগামীকালের যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, আমরা এটি মনিয়াপাও বলছিলেন যে তেমন কোনো প্রচারণা তিনি দেখতে পাচ্ছেন না। আমার কাছে মনে হচ্ছে কারো কোনো উৎসাহ নাই আগামীকাল সিটি কর্পোরেশন নির্বাচন। উৎসাহ সৃষ্টি হয় কখন? যখন দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতা একটু তীব্র। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভোটটি হয় মাত্র 1 বছরের জন্য, 1 বছরের মেয়াদের একজন, এই অন্তর্বর্তীকালের জন্য একজন মেয়র নির্বাচিত হবেন। এবং যারা কাউন্সিলর রয়েছেন, তারা যেখানকার সব কাউন্সিলর কিন্তু ভোট হচ্ছে না, কিছু কিছু 36 জনের মতো কাউন্সিলর ভোট হচ্ছে। সেই এলাকায় কিন্তু নড়াচড়াটা একটু বেশি।
এ কারণেই যে তারা প্রতিদ্বন্দ্বিতা বেশি এবং সেইখানে কিন্তু ভোটের পরিবেশ বিরাজ করছে। আর সত্যিকার অর্থ বলতে কি যে অধিকাংশ দলে, অনেক দলে 3জন প্রার্থী রয়েছে আমি জানি। একজন বাংলাদেশ আওয়ামী লীগের, একজন স্বতন্ত্র দেখলাম, আর একজন হচ্ছে জাতীয় পার্টি থেকে। সত্যিকার অর্থে যাদের কখন ভোটটা জমজমাট হয়, যখন কয়েকজন প্রার্থী ভালো হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সে ধরনের প্রার্থী তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, বক্তব্য পরিষ্কার। আমি জনাব সাইফুল হক আপনার কাছে আসতে চাই যে আগামীকালের নির্বাচন এবং ডাকসু নির্বাচন এর পরিপ্রেক্ষিতে আপনি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে যারা দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল নির্বাচন, আপনার প্রশ্নের মধ্যে আপনি পরে একটু যোগ করলেন যে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ন্যূনতম কোনো উৎসাহ বা কোনো আগ্রহের জায়গাটা নাই। সেটা কেবলমাত্র এই কারণে না যে বিরোধী রাজনৈতিক দল প্রায় অধিকাংশই, বা বলতে গেলে প্রায় সবাই, এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের জোট, বাম গণতান্ত্রিক জোটও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং বর্জন করেছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে যেখানে মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা আরেকবার যেভাবে প্রতারিত হয়েছে, পুরো নির্বাচনী ব্যবস্থার ন্যূনতম বিশ্বাসযোগ্যতা কার্যত আজকে ধ্বংস হয়েছে। কোনো মানুষ বিশ্বাস করে না যে বর্তমান সরকারের অধীনে এই ব্যবস্থাতে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। মানুষ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তার পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিতে পারবে। ফলে মানুষের একটা গণহতাশা সমগ্র নির্বাচনী ব্যবস্থার উপরে, নির্বাচন কমিশনের উপরে, এটা মানে ইতিমধ্যে এটা মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতা। আর কিছু ফলে এই নির্বাচন বলতে পারেন যে আমি কয়েকটা গণমাধ্যমে বলেছি, অনেকটা সময় এবং অর্থের একটা অপচয়ের সামিল। এটা কিছুটা নিয়ম রক্ষার জন্য, আগামী 1 বছরের জন্য এটা সম্ভবত এটা হচ্ছে, খানিকটা একটা নিয়ম রক্ষার জন্য। এই নির্বাচনের সাথে স্থানীয় সরকারের শক্তি, ক্ষমতায়ন বা তার গণতান্ত্রিকরণের আসলে সামান্যতম কোনো সম্পর্ক নেই। আর ডাকসু ইলেকশন যেটা বললেন, হ্যাঁ, সেটার ব্যাপারে শুধু ছাত্র সমাজ না, ব্যাপক জনগণের, গণতন্ত্রকামী মানুষের সবার একটা আগ্রহ আছে, উৎসাহের জায়গাটা আছে এবং সে জায়গাটা এবং আজকে পর্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার জায়গাটা মানে এখনো পর্যন্ত আছে। কিন্তু সাধারণ ছাত্রসহ সবার মধ্যে এই আশঙ্কাটা আবার প্রবল যে জাতীয় নির্বাচনের মতন এই নির্বাচনে কি আগের রাত্রে কি মানে এভাবে জালিয়াতি হবে কি না, এরকম একটা জায়গা। কিন্তু আমি আগে নেতিবাচকটা ভাবতে চাই না। এই চিন্তাটা আসছে কেন? কারণ জাতীয় নির্বাচনের পরে সমগ্র দেশে কার্যতটা দখলদারিত্ব নিরঙ্কুশ করবার পরে উচ্চ আদালতের নির্দেশনা কিন্তু এই নির্বাচনটা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28-29 বছরে ছাত্র, অভিভাবক বা শিক্ষকদের আকাঙ্ক্ষা অনুসারে তারা কিন্তু নির্বাচন ব্যবস্থা করতে পারেনি। উচ্চ আদালত দিয়েছেন বলে তারপর আমরা দেখতে চাই একটা অবাধ পরিবেশ তৈরি হবে। আমি সেদিন 21-এর একেবারে প্রথম প্রহরে ভিসি যখন আমাদের সঙ্গে সাক্ষাৎ করতো, ওনাকে আমি বলেছি এটা আপনার জন্য পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা, এবং ইতিমধ্যেই নির্বাচন কেন্দ্র করে যে কলঙ্কের কালিমা আমাদের মানে ললাটে দেওয়া হয়েছে, ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে আপনি একটা নতুন উদাহরণ তৈরি করতে পারেন কিনা, তাহলে এটা আপনার জন্য বড় একটা পরীক্ষার জায়গা। আমরা সে ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। জনাব সাইফুল হক, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মুফতি সাখাওয়াত হোসেন আপনার কাছ থেকে জানতে চাইবো যে আগামীকাল সিটি কর্পোরেশন নির্বাচন, একটিতে মেয়র, অন্য 36টিতে কাউন্সিলর এবং ডাকসু নির্বাচন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ খালেদ ভাই। সত্যিকার অর্থেই নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ নেই, দেখা যায়, এটা বাস্তবতা। কেন আগ্রহ নেই এ প্রসঙ্গে জাতীয় নির্বাচনের বিষয়টি আসতে পারে। কেউ বলে যে অটো ভোট, রাতের ভোট, শেষ রাতের ভোট, কিংবা জনগণ আগের রাত্রে খেলে ফেলেছে, জনগণ মাঠে নেমেছে। তো এক্ষেত্রে ব্যর্থতার দায়ভার বিরোধী দলকে আসলে আমি মনে করি যে ওরা এড়াতে পারবে না ব্যর্থতার দায়ভার। বাংলাদেশের রাজনীতিতে মানে আমাদের দেখা এই রাজনীতিতে রিস্ক নিয়েই রাজনীতি করতে হয়েছে। খুব সহজেই বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়নি। জনগণকে সঙ্গে নিয়ে নেতাদেরকে খুব বেশি ত্যাগ দিতে হয়েছে। হয়তো গত নির্বাচনে এই ধরনের একটা পরিস্থিতি হয়তো শুরুতে ছিল, শেষ পর্যন্ত নেই। তো নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ না থাকার কয়েকটা কারণ উনিও বলেছেন, যে 1 বছরের জন্য নির্বাচন বা আংশিক কাউন্সিলর নির্বাচন হচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। তবে এই নির্বাচনে ব্যাপকভাবে দলগুলোর অনুপস্থিতি বা বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে
এই ধরনের জনগণকে সম্পৃক্ত না করতে পারা, এটা একটা অন্যতম কারণ হতে পারে। আর ডাকসু নির্বাচন এটার ভিন্ন বিষয়। আসলে ডাকসু নির্বাচনটা অনেক দিন ধরেই হয় না, যেহেতু হচ্ছে, আমার মনে হয় যে সব দল কিংবা ছাত্রদের ভিতরে একটা ব্যাপক উদ্দীপনা তৈরি করতে পারে। সেই নির্বাচন, সিটি নির্বাচন কিংবা উপজেলা নির্বাচন, আসলে সবগুলো বিষয় এক না। তবে উপজেলা নির্বাচনেও হয়তো প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো, কেননা উপজেলা নির্বাচন রিয়েলি স্থানীয় নির্বাচন যেটা আমরা বলি। তো সেখানে একটা ওই গ্রাম্য মাতব্বরি বা আঞ্চলিক নেতৃত্ব দেওয়ার মতো বা আঞ্চলিকভাবে প্রভাব বিস্তারের মতো একটা বিষয় থাকে। তো সব মিলিয়ে আসলে সরকারের উচিত জনগণকে আশ্বস্ত করা কিংবা রাজনৈতিক দলগুলোকে স্পেস দেয়া, যে তারা যেন নির্বাচনের কাজ করে জনগণের ম্যান্ডেট অর্জন করতে পারে, জনগণকে সন্তুষ্ট করেই জনগণের ভোটাধিকার অর্জন করতে পারে। ওকে, ডক্টর হাবিব মিল্লাত মুন্না, শুধু রাজনীতির ক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাস নয়, আমরা যদি গত সপ্তাহের দুটি বড় ঘটনা বা গত 10 দিনের দুটি বড় ঘটনার কথা বলি, উড়োজাহাজ ছিনতাই চেষ্টা বা চকবাজারের অগ্নিকাণ্ড, সেই দুটি ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যারা কথা বলেছেন তারা অনেকে বলেছেন যে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাটি তারা আসলে ঠিক বুঝতে পারছে না কেন একজন মানুষ বিমানবন্দরে এত নিরাপত্তা ভেদ করে তারা পিস্তল নিয়ে যেতে পারবেন, বা সেই পিস্তলটি আসলে ছিল কিনা, তাকে মেরে ফেলা হলো কিনা, তাকে ধরা হলো কিনা, চকবাজারের আগুনটি আসলে সিলিন্ডার থেকে লেগেছে নাকি কেমিক্যাল থেকে লেগেছে, এই শিল্পমন্ত্রী সাবেক শিল্পমন্ত্রীকে দুষছেন। সবকিছু মিলে আপনার কাছে মনে হয় কিনা যে চারদিকে একটি বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এবং সেটি কেন